বাড়িতে পুলিশ ডেকে বর্ষার ঘর সার্চ করে তার ঘর থেকে সমস্ত টাকাগুলো পেয়ে গেল পুলিশ। আর এদিকে ভয় পেতে থাকে তখনই বর্ষা। এমনটাই দেখতে পারবেন আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে আজকের সুন্দর পর্বটি উপভোগ করতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি তার ছেলের চিন্তা করতে থাকে। তোমরা রয়েছে তোমাদের টাকা পয়সা গয়নাগুলোর চিন্তা নিয়ে, আমি আমার ছেলের চিন্তায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। সবাই আমার ছেলেকে দোষারোপ করছে। এক হাতে কিন্তু কখনো তালি বাজে না, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ ছিল। আমার ছেলেটা এভাবে অন্যায়ভাবে চলে গেল। আমার না আসলে বুক ফেটে কান্না আসছে। আমি কিছুই করতে পারছি না। এখন সকলে আমাকে দোষারোপ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি কখনো আমার ছেলের থেকে দূরে থাকবো না। সবসময় আমি ছেলের সাপোর্ট নিয়ে যাব। তোমরা যা খুশি তা করতে পারো। এ বলে তখন ঠাম্মি নিজেকে আর সামনে রাখতে পারছে না। ঠাম্মি তখন কান্না করে দেয়। কান্নায় ভেঙে পড়ে তার ছেলের কথাগুলো মনে করতে থাকে। আর তখনই সকলের সামনে বলে, যাক বাপু, আমার গয়নাগুলো ছাড়ানোর জন্যই তো টাকাগুলো রেখেছিলে। যেহেতু টাকাগুলো হারিয়ে গেছে, আমার গয়নাগুলোকে ছাড়াতে হবে না। আমি তো কাউকে বলিনি আমার গয়নাগুলোকে ছাড়াতে হবে। এদিকে তখনই আবার কুর্চি বলে ওঠে, মা তুমি এতটা নির্লজ্জ কী করে হতে পারো? বৌদিভাই সে টাকাগুলো দিয়ে তো তোমারই লাভের জন্য এটা করেছিল নাকি? তুমি তোমার ছেলের গুণগান গাইছো? তোমার ছেলে কী না করেছে বলো তো? এত অন্যায় করেছে, অত্যাচার করেছে, তবু তার সাফার গাইছো তুমি। তার পক্ষ নিয়ে কথা বলছো, একটু কি লজ্জা শরম কিচ্ছু নেই নাকি? দেখো মেয়ে হয়ে আমি তোমাকে যে এই কথাগুলো বলছি না, আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। কিন্তু দেখো মা, আমার কিচ্ছু করার নেই। এই কথাগুলো আমাকে বলতেই হলো। অন্যায়ের প্রতিবাদ আমাকে করতেই হবে। যদি বৌদিভাই অন্যায়টা করতো তাহলে আমি প্রতিবাদ করতাম, কিন্তু সেই অন্যায়টা তো তুমি করছো মা। এই বুড়ো বয়সে এসে কেন এরকমটা করছো পাগলামিটা? তখনই আবার আমি বলে ওঠে, হ্যাঁ মেয়ে হয়তো তুই আমাকে এভাবে অপমান করে কথা বলছিস। তুই তো ভাবছিস আমি সকল কিছু অন্যায় করেছি, আমি এর সঙ্গে জড়িত রয়েছি। তোরা যা ভালো মনে করিস তা করতেই পারিস। করছে তখন বলে ওঠে, না মা, আমি তোমাকে কিছু বলছি না, তোমার বিবেকের কথা বলছি। তোমার কি একটু বিবেকে ধরে না এই কথাগুলো যে তুমি বলছো? এদিকে তখনই আবার মিঠি ভীষণ রাখতে শুরু করে। মিঠি তখন বলে ওঠে, তুমি তোমার ছেলের গুণগান গাও, সেটা একটা ভিন্ন ধরনের বিষয়, কিন্তু আমার মায়ের টাকাগুলো যে এখান থেকে চলে গেল সেগুলোর কথা কে ভাববে? আমার মায়ের টাকাগুলো আমরা ঠিকই খুঁজে বের করব। বাবিল তখন বলে ওঠে, তাড়াতাড়ি এক্ষুনি আমাদেরকে পুলিশ অফিসারকে জানাতে হবে সব কিছু। যেহেতু এখন বর্ষা বৌদি এসব কিছু মানতে নারাজ, সে টাকাগুলো নিয়ে আসবে না, সেহেতু আমাদের তো এই পথ অবলম্বন করতেই হবে। আমাদেরকে এক্ষুনি পুলিশে একবার কমপ্লেন করতে হবে। বর্ষা তখন বলে ওঠে, ও পুলিশে কমপ্লেন করবে? করো, তা কি হয়েছে? আমি তো তোমাদেরকে টাকা দিব না। তোমাদেরকে কেন টাকা দিব? আমার সেই টাকাগুলো গয়না বিক্রি করার টাকা, আমি তোমাদেরকে কেনই বা দিতে যাব? আমি তো ঠিক এই কথাটাই বুঝতে পারছি না। গতকালকে তোমাদের সামনে টাকাগুলো ছিল, তখন তো এই কথাগুলো বলনি। তখনই আবার কুর্চি বলে ওঠে, গতকাল তো আর দেখিনি যে টাকাগুলো চুরি হয়ে গিয়েছে। আজকে যেহেতু জানতে পেরেছে যে বৌদিভাই তার টাকাগুলো হারিয়েছে, তাই তোমার টাকাগুলো একটু দেখতে যাচ্ছে। টাকাগুলো দেখলে তো আর নিয়ে যাবে না, তুমি কি একবার দেখাতে পারো না? তখনই কমলিনী বলে ওঠে, গতকালকের হিসাব গতকালকে শেষ। আমি যদি জানতাম আমার আলমারি থেকে টাকাগুলো চুরি হয়েছে, নিশ্চয়ই তোমাকে সে টাকাগুলো আমি দিতাম না। আমি টাকাগুলো চেক করে নিতাম আমার টাকাগুলোর সঙ্গে আমার কোনো নাম্বারের মিল আছে কিনা। তাই তোমাকে একটু ভালোই বোঝানোর চেষ্টা করছিলাম। ভেবেছিলাম এটা পারিবারিক একটা বিষয়, পারিবারিকভাবে আমরা মীমাংসা করে নিব। এর মধ্যে কোনো পুলিশ, কোনো কোর্ট কাচারি কোনো কিছুই আনবো না। কিন্তু তোমার যা ব্যবহার দেখতে পাচ্ছি, তা আমাকে কোর্টে যেতেই হবে, আমাকে থানায় যেতে হবে, আমাকে কিছু একটা কমপ্লেন তো করতেই হবে। আমার টাকাগুলো তো হারিয়ে গিয়েছে। টাকা তো আর কম নয়, 1.5 লক্ষ টাকা। তোমারও তো সেখানে 1 লক্ষ টাকার উপরে ছিল, তুমি বলেছিলে। তা সব কিছুই তো মিলে যাচ্ছে। মিঠি তখন বলে ওঠে, মা তুমি এত দেরি করো না, একটু তাড়াতাড়ি যা করার করে ফেলো। দেখো টাকাগুলো কিন্তু সরিয়ে ফেলবে। আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আসল বাড়িতে তো চোরের অভাব নেই, কত চোর রয়েছে তা তোমরা হারে হারে টের পাবে। এদিকে বর্ষা ভীষণই রাখতে শুরু করে দেয় মিঠির উপর। মিঠি, তুমি কি আমাকে চোর বলে কোনো সম্বোধন করছো নাকি? তখনই মিঠি বলে ওঠে, তুমি যদি তোমার গায়ে নিয়ে থাকো তাহলে হ্যাঁ বলছি চোর। অন্য কেউ যদি নিজের গায়ে না নেয়, তারা তো কেউ বলছে না চোর। তুমি যেহেতু নিজের গায়ে নিয়ে নিয়েছো, তাহলে তুমিই হবে চোর। নিজের গায়ে যেহেতু নিয়ে নিয়েছো, তাই তোমাকে বলছি টাকাগুলো এক্ষুনি নিয়ে আসো, না হলে কিন্তু পরবর্তীতে তুমি বিপদে পড়তে পারো। এটা কিন্তু তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি। বাবিল তখন বলে ওঠে, মিঠি কার সঙ্গে কথা বলছিস তুই? কার সঙ্গে কথা বলছিস? কথার কি মানে কোনো কিছু বোঝে নাকি? আমি এক্ষুনি ফোন করছি। এ বলে তখন বাবিল রেগে যায়। বাবিল রেগে গিয়ে তার ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়ে তখন পুলিশ স্টেশনে বারবার ফোন করতে থাকে। এক পর্যায়ে ফোনটা রিসিভ করে আর তখনই বাবিল বলে ওঠে, পুলিশ অফিসার আমাদের বাড়িতে একটু আসতে হবে। বাবিল তার পরিচয় দেয়, তার বাড়ির ঠিকানাটুকু দিয়ে দেয় এবং তখনই বলে, আমাদের বাড়িতে তো কিছুদিন পরপরই এরকম ঘটনা ঘটে। এরকম ঘটনা আরেকটি ঘটে গিয়েছে। আমার মায়ের আলমারি থেকে 1.5 লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে, সেই টাকাগুলো এখন পাচ্ছি না। আমরা একজনকে সন্দেহ করছি, তার ঘর এসে একটু সার্চ করবেন, দ্যাটস ইট। আর এই কথা বলে তখন পুলিশ অফিসারকে ইনফর্ম করতে থাকে। বুবলাই তো রেগে যায়। বুবলাই তখন বলে ওঠে, এইসব কী করছিস? আমি কিছুই বুঝতে পারছি না। বর্ষা তুমি কেন টাকাগুলো নিয়ে আসছো? এদিকে তখনই আবার বর্ষা রুদ্রকে অর্থাৎ বুবলাইকে বলে, রুদ্র
তুমি কি আমাকে অবিশ্বাস করছো নাকি তুমি আমাকে চোর বলে সম্বোধন করছো? তুমি ওদের কথায় তাল মিলিয়ে চলছো, আমার কথাটা একবার বিশ্বাস করছো না? আচ্ছা আমি টাকাগুলো কেন নিয়ে আসবো তুমি কি একবার ভেবে দেখো নি? এদিকে তখনই আবার ঠাম্মি বলে ওঠে, কি যে অশান্তি হচ্ছে না, বাড়ির মধ্যে শুধু পুলিশ আর পুলিশ। এদিকে তখনই কমলিনী বলে ওঠে, অশান্তিটা সৃষ্টি করছে কে? আমি তো আর অশান্তি সৃষ্টি করছি না, আমি তো চেয়েছিলাম পারিবারিকভাবে আমরা এটা মীমাংসা করে নিব, কিন্তু বর্ষা যেটা শুরু করলো তা আমাকে তো পুলিশে ফোন করতেই হতো, যেহেতু বাবিল এখন ফোনটা করিয়ে দিয়েছে। আমি তো ফোন করতাম তাই না, আমি না হয় যেতাম, কিন্তু বাবিল যেহেতু করে ফেলেছে পুলিশ আসুক, পুলিশ এসে সার্চ করুক, টাকাগুলো যদি পেয়ে যায়, টাকাগুলোর সঙ্গে যদি আমার সব কিছু মিলে যায়, তাহলে কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হলাম। আমি কিন্তু এটা স্পষ্ট করে সকলের সামনে বলে দিলাম। আমি ভালোই ভালোই বর্ষাকে এতক্ষণ বুঝিয়েছি যে টাকাগুলো নিয়ে আসার জন্য, কিন্তু বর্ষা কোনোভাবে টাকাগুলো আনতে নারাজ। আমি তখন অনেকবার বর্ষাকে বোঝানোর চেষ্টা করে, যাও না টাকাগুলো নিয়ে আসো না, তোমার টাকা হলে তো তুমি পেয়ে যাবে, আমার এইসব কিছু না আর ভালো লাগছে না, বাড়িতে পুলিশ আসবে, কত কি হবে, এই নাটক ফাটক আমার দেখতে একদম ভালো লাগছে না। তখনই কমলিনী বলে, নাটক? কিসের নাটক দেখেছেন আপনি? আমি কি নাটকটা শুরু করেছি নাকি? নাটক যে শুরু করা সেই শুরু করেছে, আমি শুধুমাত্র বলতে এসেছিলাম যে টাকাগুলো আমার হারিয়েছে, টাকাগুলো তোমার ঘরে নিয়েছো কিনা বা সেই টাকাগুলো আমার সঙ্গে মিল কিনা সেগুলো দেখার জন্য। কুর্চি তখন বলে ওঠে, একটা জিনিস আমি স্পষ্ট করে বুঝতে পারছি না, সামান্য একটা জিনিস নিয়ে বাড়িতে এত অশান্তি, এত গণ্ডগোল লেগে যাবে তা কল্পনা করিনি বুদ্ধি ভাই। তখনই সেখানে আবার চলে আসে সোহালিয়া। সোহালিয়া তো বাড়িতে একা, ছোট্ট একটি মেয়ে, সোহালির প্রতি তো একটু দরদ বেশি উতলে পড়েছে কমলিনীর। সোহালিয়া এসে একটু খাবার চায়, তার নাকি প্রচণ্ড রকম ক্ষুধা লেগেছে। কমলিনী তখন বলে ওঠে, আই এম সরি মা, আমার আসলে মনে নেই, তোমার যে আসলে ব্রেকফাস্ট করার দরকার ছিল। এদিকে তখনই সোহালিকে সান্ত্বনা করে এবং বলে, তুমি একদম চিন্তা করো না, তোমার যা লাগবে, যখন যা লাগবে তুমি আমাকে এসে বলো, আর কাউকে বলতে হবে না, আমি সবসময় তোমার পাশে আছি। এদিকে কমলিনী তখন বলে, এই বাচ্চা একটা মেয়ের সামনে আমাকে এভাবে কথাগুলো বলতে হচ্ছে, আমি জানি না তোমরা কবে এত সভ্য হবে, একটু সভ্য হও না, এই ছোট্ট মেয়েটি কী শিখবে তোমাদের কাছ থেকে? আর স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, যতক্ষণ পুলিশ না আসছে কেউ ঘর থেকে কোনো কিছু নাড়ানোর চেষ্টা করবে না। বর্ষা আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, পুলিশ আসবে, তোমার ঘর তল্লাশি করবে, টাকাগুলো পেয়ে গেলে আমি তার সঙ্গে মিলাবো, তারপর কিন্তু তোমাকে আমি ছাড়বো না।